সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অত্যন্ত উচ্ছ্বসিত দখলদার ইসরায়েল। দেশটির এমন সংকটকালীন সময়ে দামেস্কে আধিপত্য বিস্তার শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল। জানা গেছে ৮ ডিসেম্বর রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়া ইসরায়েল সীমান্তের গোলান মালভূমির বাফার জোন দখলের পর সিরিয়ার অংশে থাকা হারমোন পর্বতের নিয়ন্ত্রণ নিয়েছে। ৯ ডিসেম্বর সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। ১৯৭৪ সালে দুদেশের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে গত ৫০ বছরে ইসরায়েল এই অঞ্চলে সীমিত সামরিক কার্যক্রম চালিয়ে আসছিল। কিন্তু সিরিয়ার বর্তমান অস্থিতিশীলতা এবং বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইসরায়েলের জন্য নতুন কৌশলের পথ খুলে দিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার ঘোষণা দেন, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তি আর কার্যকর নয়। তিনি বলেন, মন্ত্রিপরিষদের সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফকে বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছে। নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপের লক্ষ্য হল শত্রুদের ইসরায়েলি সীমান্তের কাছাকাছি আসার সুযোগ বন্ধ করা। উল্লেখ্য যে গোলান মালভূমির বাফার জোন দখলের পর আইডিএফ দ্রুত সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত হারমোন পর্বতের নিয়ন্ত্রণ নেয়। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী হারমোন পর্বত এই অঞ্চলের সর্বোচ্চ স্থান হওয়ায় এটি সামরিক অবস্থানে কৌশলগত সুবিধা দেয়। এ কারণে ইসরায়েল বাফার জোনের পরপরই হারমোন দখলে অগ্রসর হয়। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে রয়েছে দুটি মূল লক্ষ্য। প্রথমত, সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। দ্বিতীয়ত, নিরাপত্তার অজুহাতে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা। ইসরায়েলের এই কার্যক্রম নতুন করে সিরিয়া সংকটকে আন্তর্জাতিক আলোচনায় ফিরিয়ে এনেছে। এটি সিরিয়ার ভবিষ্যৎ ভূ রাজনৈতিক অবস্থানকেও প্রভাবিত করতে পারে। আবার এদিকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের সীমান্তের এমন কোনো শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠা হতে দিব না যারা আমাদের ক্ষতি করতে সহজে আমাদের দিকে এগিয়ে আসতে পারে। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর ইসরায়েলি বাহিনী ওফানিয়া, কুনেত্রা, আল হামিদিয়া, সামদানিয়া, আল ঘরবাইয়া এবং আল কাহতানিয়াতে জরুরি সতর্কতা জারি করেছে। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির কাছাকাছি এসব গ্রাম, এগুলোতে সিরিয়ানরা বসবাস করেন। ইসরায়েলি বাহিনী এসব গ্রামে বসবাসরত সিরিয়ানদের পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশনা দিয়েছে। মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মাঝে সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী গোষ্ঠী আরাকান আর্মি। সম্প্রতি এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন তাদের নিয়ন্ত্রণে। কয়েক মাস ধরে মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে লড়াইয়ের পর রবিবার সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। ৯ ডিসেম্বর সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মি দাবি করেছে, রবিবার সকালে জান্তার সীমান্ত এলাকার সবচেয়ে শক্তিশালী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর ৫ লক্ষ্য করে হামলা চালানো হয়। মংডু শহরের বাইরে তারা অবস্থান করছিল। তারা দাবি করে, তারা জান্তা বাহিনীর পাশাপাশি তাদের মিত্র আরাকান রোহিঙ্গা আর্মির রোহিঙ্গা মিলিশিয়া, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO এর বিরুদ্ধে হামলা চালিয়েছে। তারা ঘাঁটি ছেড়ে পালিয়েছে। রাখাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মংডুতে লড়াইয়ের পর সোমবার আরাকান আর্মি মিলিটারি অপারেশন কমান্ড 15 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুনকে গ্রেফতার করে। এর বাইরে ৮০ রোহিঙ্গা বিদ্রোহী ও জান্তা সেনাকে গ্রেফতার করেছে আরাকান আর্মি। গত মে মাসের শেষ দিক থেকে মংডুতে হামলা শুরু করে আরাকান আর্মি। মংডু শহরের নিয়ন্ত্রণ পেতে তাদের ৬ মাস সময় লেগেছে। আরাকান আর্মির দাবি, বাংলাদেশ সীমান্তের ৩টি গুরুত্বপূর্ণ শহর মংডু, রাখাইনের বুথিডং ও শিন এলাকার পালেতাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রাখাইনে যুদ্ধ পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনঃস্থাপন করলে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে বসবাসকারী মানুষের দুর্দশা কমবে। উল্লেখ্য, গত মাসে জাতিসংঘ জানায়, রাখাইনে ২০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে।
জান্তার পক্ষ থেকে এসব রাজ্যে যাওয়ার জন্য সড়ক পথ ও নৌপথ অবরোধ করে রাখা হয়েছে। এতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সহ খাদ্য, জ্বালানি ও ঔষধ সেখানে যেতে পারছে না। সামরিক ওই বিশ্লেষক বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চাইলে বাংলাদেশ সরকারকে বিদ্রোহী সেনাবাহিনীর সঙ্গে অর্থপূর্ণ সংলাপ করতে হবে। আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। ইতোমধ্যে আন শহরের 30টি জান্তা ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি। অন্য শহরগুলোতেও এগিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী। মাত্র 1 বছর আগে প্রায় 10 বছর বাইরে রাখার পর আরব দেশগুলোর সংগঠন আরব লীগে সিরিয়াকে ফিরিয়ে নেওয়ার ঘটনায় বিশ্ববাসী ভেবেছিল দামেস্কে বাশার আল আসাদ দীর্ঘস্থায়ী হয়ে গেলেন। তবে বিদ্রোহীদের 12 দিনের প্রতাপে বাশার আল আসাদের পতন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সমীকরণ মুহূর্তেই পাল্টে দিয়েছে। জানা গেছে, তেহরানের ঘনিষ্ঠ মিত্র বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বে আসা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে ইরান। বছরের পর বছর ধরে চলে আসা সিরিয়া সংঘাতে জড়িত সব দেশের মাঝে বৈরী গতিপথ ঠেকানোর প্রচেষ্টা হিসেবে এই যোগাযোগ চালু করা হয়েছে। 9 ডিসেম্বর সোমবার ইরানের সরকারি জ্যেষ্ঠ এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার সহযোগী হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীদের একটি জোটের তড়িৎ গতির অভিযানে গেল রবিবার দামেস্কের অবস্থার অবনতি হয়। বিদ্রোহীদের আন্দোলনের মুখে রক্তপাত এড়াতে দামেস্ক ছেড়ে পরিবার সহ মস্কোতে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ায় আসাদের এই পতনকে মধ্যপ্রাচ্যে কয়েক প্রজন্মের ইতিহাসে অন্যতম এক মোড় হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট আসাদের পতন সিরিয়ায় বিভিন্ন পক্ষের স্বার্থে চরম আঘাত এনেছে, যেখান থেকে আরব বিশ্ব প্রভাব বিস্তার করে আসছিল ইরান ও রাশিয়া। আসাদের পতনের কয়েক ঘন্টা পর ইরান বলেছে, দামেস্কের সঙ্গে সম্পর্ক দুই দেশের দূরদর্শী ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে অব্যাহত থাকবে। সমাজের সব অংশের প্রতিনিধিত্বকারী একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দামেস্কে সরকার পরিবর্তন সিরিয়ায় ইরানের ক্ষমতার উপর কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে তেহরানের উদ্বেগ রয়েছে, কারণ আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে এতদিন চালকের আসনে ছিল ইরান। তবে আতঙ্কের কিছু নেই বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইরানি 3 জন কর্মকর্তা। একজন বলেছেন, সিরিয়ার নতুন শাসক গোষ্ঠীর মাঝে যাদের দৃষ্টিভঙ্গি ইরানের কাছাকাছি, তেহরান কেবল তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কূটনৈতিক উপায় খুঁজছে। দেশটির অপর এক কর্মকর্তা বলেছেন, আসাদের উত্তরসূরিরা সিরিয়াকে তেহরানের কক্ষপথ থেকে দূরে ঠেলে দেবে কিনা সেটি নিয়েই ইরানের প্রধান উদ্বেগ। তবে ইরান এই ধরনের দৃশ্যপট এড়াতে আগ্রহী। আসাদ পরবর্তী অস্থিতিশীল সিরিয়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের একমাত্র স্থল রুট থেকেও বঞ্চিত করবে ইরানকে। শুধু তাই নয়, সিরিয়া হাতছাড়া হয়ে গেলে ভূমধ্য সাগরে প্রবেশাধিকার এবং ইসরায়েলের সঙ্গে ফ্রন্টলাইনও হারাবে তেহরান। দামেস্কের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, সিরিয়ার গুরুত্বপূর্ণ মিত্রকে হারানো এবং জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার মুখোমুখি হওয়ায় সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য উন্মুখ হয়ে আছেন ইরানের নেতারা। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল ও অতিরিক্ত আঞ্চলিক উত্তেজনা এড়ানোর পথ খুঁজছে তেহরান। ওই কর্মকর্তা বলেছেন, সিরিয়ার নতুন নেতৃত্বের ভেতরের দুটি গ্রুপের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তেহরান। এছাড়া আগামী কয়েকদিনের মাঝে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল SNSC এর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পর সিরীয় নতুন নেতৃত্বের প্রতিক্রিয়ার বিষয়ে মূল্যায়ন করা হবে। সিরিয়ার বিদ্রোহীদের হামলার মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দামেস্ক থেকে পালিয়ে যাওয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্ট এখন মস্কোতে অবস্থান করছেন। আসাদের ক্ষমতাচ্যুত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে তিনি বলেছেন, বাশারের পতন হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানের সরাসরি ফলাফল। মাত্র 12 দিনের অভিযানে গেল রবিবার সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নিয়েছে দেশটির সরকার বিরোধী বিদ্রোহীরা। সিরিয়ার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। রবিবার সকালে ইসরায়েল সিরিয়ার সীমান্ত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু।
সেখান থেকে পোস্ট করা এক ভিডিও বার্তায় বাশার আল আসাদের দেশ ত্যাগের সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করে নেতানিয়াহু বলেন, আজকের দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের স্মরণীয় একটি দিন। ইরানের যে শয়তানের অক্ষ তার কেন্দ্রে থাকা বাশার আল আসাদ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে। ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা যে অভিযান পরিচালনা করেছি তার সরাসরি ফলাফল বাশার আল আসাদের পতন, কারণ এরাই তার নেতৃত্বাধীন সরকারের মূল সমর্থক ছিল। নেতানিয়াহু আরও বলেন, এবং এ বিজয় শুধু এখানেই থেমে থাকবে না, মধ্যপ্রাচ্যের যেসব দেশের জনগণ দমনমূলক এবং নিষ্ঠুর সরকারের হাত থেকে পরিত্রাণের পথ খুঁজছেন তাদের মধ্যে চেইন রিয়াকশনের মতো এটি ছড়িয়ে পড়বে। বাশার আল আসাদের পতন মূলত ইরানের জন্য একটি বিশাল আঘাত। এখন তাদের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ আর থাকবে না। লেবাননে নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান। এতে হামাসের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার দিক থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সমর্থন পেত, এখন আর তা তারা পাবে না। ফলে এই ঘটনায় প্রবলভাবে খুশি ইরানের চিরশত্রু ইসরায়েল। নেতানিয়াহুর ভিডিও বার্তায় তা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। প্রথম থেকে ইসরায়েল সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্রোহীরাও। চলতি সপ্তাহে ইসরায়েলের সংবাদ মাধ্যম কান ব্রডকাস্টারকে সাক্ষাৎকার দিয়েছিলেন বিদ্রোহীদের এক মুখপাত্র। সেখানে ইসরায়েলের ভূয়সী প্রশংসা করে ওই মুখপাত্র বলেছিলেন, আমরা ইসরায়েলকে ভালোবাসি এবং আমরা কখনো দেশটিকে শত্রু মনে করিনি, কারণ আমরা জানি যে যারা ইসরায়েলকে শত্রু মনে করে না, ইসরায়েলও তাদেরকে শত্রু মনে করে না। দখলদার ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চললেও হামলা পাল্টা হামলা চলছে ক্ষণে ক্ষণে। এবার দক্ষিণ লেবাননে একটি টানেল বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, দক্ষিণ লেবাননে নিযুক্ত 226তম ব্রিগেডের 9263তম ব্যাটালিয়নের 4 জন সেনা অপারেশনাল কার্যক্রম চলাকালে একটি আন্ডারগ্রাউন্ড কম্পাউন্ড ধ্বংস হয়ে নিহত হয়েছেন। নিহত ওই সেনারা হলেন মেজর এভগেনি জিনারশাইন, ক্যাপ্টেন সাগি ইয়াকোভ রুবিনস্টেইন, মাস্টার সার্জেন্ট বিনিয়ামিন ডেস্টাউ নেগোসে এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস এরেজ বিন এফ্রাইম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এ ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, এই 4 জন সেনা একটি টানেলে ছিলেন। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে টানেলটি ধসে পড়ে। এতে তারা সবাই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করতে 12 ঘন্টা সময় লেগেছে। নিহতদের মধ্যে জিনারশাইন ছিলেন একজন কোম্পানি কমান্ডার এবং রুবিনস্টেইন ছিলেন একজন প্ল্যাটুন কমান্ডার। এর আগে ইসরায়েলি মিডিয়া গাজা ও লেবাননে গত 24 ঘন্টায় 6 জন ইসরায়েলি সেনার মৃত্যুর খবর জানিয়েছিল। এ নিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে এবং তার আশেপাশে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে নিহতের সংখ্যা 80 জনে পৌঁছেছে, যাদের বেশিরভাগই আন্তঃসীমান্ত সংঘর্ষ, ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় এবং দক্ষিণে স্থল অভিযানের সময় মুখোমুখি লড়াইয়ে নিহত হন। এদিকে 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই সংকটের পর ইসরায়েল এবং হিজবুল্লাহ গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির শর্তাবলীর অধীনে IDF দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করার জন্য 60 দিন সময় পায়। গত অক্টোবর থেকে সীমান্ত অঞ্চল থেকে হিজবুল্লাহকে তাড়ানোর জন্য কাজ করছে তারা। এরপর ইসরায়েল ওই এলাকার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর হাতে তুলে দেবে। তবে এই যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল 62 বার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে হিজবুল্লাহ ও ইরান। যদিও ইসরায়েল বলছে সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধা এবং তাদের অস্ত্রের চালানের উপর হামলা চালিয়েছে তাদের সেনারা।